তৃষ্ণা ফোনটা বের করে কি যেন বৃষ্টির দিকে এগিয়ে দিল, কিন্তু তা দেখার বিন্দুমাত্র ইচ্ছে নেই বৃষ্টির। একটু আগে রাতের আচরণে অনেকটা কষ্ট মনের মাঝে বাসা বেঁধে নিয়েছে। যদি তৃষ্ণার দেখানো জিনিসটা খুব খারাপ কিছু হয়, তাহলে সে তো সহ্য করতে পারবে না। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিচের দিকে হাঁটা ধরল বৃষ্টি। তৃষ্ণা যাই দেখাক না কেন, আজ কিছুই দেখবে না সে, কিচ্ছু না। রাত অনেক হলো। বৃষ্টি রুমে প্রবেশ করে দেখে রাত বিছানায় শুয়ে আছে। রুমের লাইট অফ, জানালার পর্দাগুলো সরানো, চাঁদের আলো কিছুটা এসে পড়ছে রাতের গায়ে। ওভাবেই দাঁড়িয়ে আছে বৃষ্টি। অনেকক্ষণ হয়ে গেছে রাতের মুখে কোনো কথা নেই। বৃষ্টি একটু এগিয়ে গিয়ে জানালার পর্দাটা টেনে দিল। এবার রুমটা মোটামুটি অন্ধকার। রাত চট করে রেগে গেল বৃষ্টির কাজে। এটা তুমি কি করলে? পর্দা নাড়লে কেন? আমি টানতে পারতাম না? তোমাকে কি আগ বাড়িয়ে কিছু করতে বলেছি আমি? চাঁদের আলোটা কি এমন ক্ষতি করেছে শুনি? এভাবে আলো থাকলে কি ঘুমানো যায়? আমি ভাবলাম আপনার হয়তো অসুবিধা হচ্ছে। আর আপনি চাঁদের আলো দিয়ে কি করবেন শুনি? ঠান্ডা লাগছে তো, তাই চাঁদের আলো পোহাচ্ছি। যত সব আজাইরা নাকামি। বলেই বিছানা থেকে নেমে বারান্দার দিকে হাঁটা ধরল রাত। বৃষ্টি পেছন থেকে বলে ওঠে, কোথায় যাচ্ছেন? চাঁদের আলো পোহাতে। ঘরের চাঁদ তো ভিনদেশে আলো ছড়াতে শুরু করে দিয়েছে, তাই প্রাকৃতিক চাঁদের মাঝেই সেই স্বাদ খুঁজে নিতে হবে। বৃষ্টি ভালোই বুঝতে পারছে তাকে উদ্দেশ্য করে কথাটা বলল রাত। তখনও ঠোঁট ফুলিয়ে বলল, আমি কি আসবো? রাগ বিরক্তি ভঙ্গিতে দাঁত কেলে বলে ওঠে, যে আসেন, দুজন মিলে জ্যোৎস্না বিলাস করব। বৃষ্টি খুশিতে হকচকিয়ে বলে ওঠে, তাহলে তো আরও ভালো। দুজন আজ আর ঘুমাবো না, সারা রাত জ্যোৎস্না বিলাস করব। খারাপ না আইডিয়াটা? রাত এবার দাঁত মুখ খিচে বলে ওঠে, স্টুপিড। বলেই বারান্দায় গিয়ে ফ্লোরে বসে পড়ে সে। চাঁদের আলোটা এবার বরাবরই গায়ে এসে পড়ছে। কিছুক্ষণ পর বৃষ্টিও এসে বসলো তার পাশে। কিছু বলল না রাত, এবং কোনো কথা বলছে না বৃষ্টির সাথে। বৃষ্টি মুহূর্তেই রাতের এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলে ওঠে, সরি, আর কখনো এমন হবে না। রাত একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, জানো বৃষ্টি, এমন একটা জ্যোৎস্নার রাত নিয়েও অনেক স্বপ্ন ছিল মনে। এরকম চাঁদের আলোয় বসে বসে বর্ষার সাথে ফোনে কথা বলতে বলতে কত রাত্রি পার করে দিয়েছি তার কোনো হিসেব নেই। এইভাবে ফোনে সারা রাত পার হয়ে গেলেও মনে একটা শূন্যতা কাজ করত, কারণ তখন সে আমার পাশে থাকতো না। শুধু তার ভয়েস ও নিঃশ্বাসের শব্দগুলো উপলব্ধি করতাম আমি। ভাবতাম এক সময় এই দূরত্বটা আর থাকবে না। এই জ্যোৎস্নার আলোয় দুজন মিলে বসে গল্প করতে করতেই না হয় নিদ্রাহীন রাত্রি যাপন করব। কিন্তু দেখো এখন গল্পের মোড় কোথায় গিয়ে দাঁড়ালো। এসব ভাবলে মনে হয় সব ছিল মিছে মায়া। সময়টা চলে গেছে, গল্পটা রয়ে গেছে স্মৃতি হয়ে। সে নিজেই দুজনের মাঝখানে দাঁড় করিয়েছে এক বিশাল স্মৃতির দেয়াল। হৃদের বাড়ির ছাদে একটা ছোট্ট ফুলের বাগান আছে, ওখানে ওগুলোতে পানি দিচ্ছে সে। পেছনে আরশি এসে দাঁড়ায় তার। রাগে মুখটা ফোঁসফোঁস করছে তার। হাত দুটি কোমরে, ওড়না দিয়ে কোমরটা শক্ত করে বাঁধা। দেখে মনে হয় একেবারে মারামারি করার জন্য প্রস্তুত সে। এটা কি হলো? হৃদ ফুল গাছগুলোতে পানি দিতে দিতে বলে ওঠে, কি? গতকাল রাতের কথা বলছি। সবাইকে কি বললে? আমি যেন তোমার কি হই? আবার বৃক্ষরোপণের আগে ফলের জন্য প্রার্থনা করছো। বাহ, কি চমৎকার দৃশ্য। তো প্রবলেম কি? আগে তো মুরব্বীদের দোয়া নিয়ে নিচ্ছি, কিন্তু দোষের কি দেখলি তুই? আর সেই নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে হৃদকে চরম ভাষায় কয়েকটা বাংলা গালি ছুঁড়ে মারতে। কিন্তু আফসোস, তা তো এখন কিছুই মনে পড়ছে না তার। তার এই একটা সমস্যা, ঝগড়ার সময় ঠিকঠাক পয়েন্টগুলো মাথায় আসে না। দেখুন হৃদ ভাই, মাথাটা আমার চরমভাবে খারাপ হচ্ছে, কিন্তু কালকে লোকজনের সামনেও কিচ্ছু বলতে পারিনি আমি। এখন ইচ্ছে করছে। হৃদ এবার পাত্রটা রেখে আরশির দিকে তাকায়। হৃদের তাকানো দেখেই থমকে যায় আরশি। হৃদ এক পা করে আগায় তার দিকে। আরশিও পেছাতে পেছাতে পেছনে থাকা দেয়ালের সাথে আটকে যায়। হৃদ তার দিকে ঝুঁকে বলে, কি ইচ্ছে করতেছে বলো না? আরশি আমতা আমতা করে বলে ওঠে, ইচ্ছে করছে। কি? ইচ্ছে করছে তোমাকে মাথায় তুলে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেই। তাই তো দে না, তোর হাতে যে আমি মরতেও রাজি স্বপ্নপুরী। আরশি হৃদকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে নেয়। চলে যাওয়ার সময় আবার বলে ওঠে, দেখো হৃদ ভাই, তুমি আমার সাথে ফাজলামো করো তা ঠিক আছে, কিন্তু ফাজলামের মাত্রাটা অতি বেড়ে গেলেও আবার সমস্যা। কালকের কাজটা তুমি ঠিক করনি। আরশি চলে গেল।
হৃদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, সবই কি তোর কাছে ফাজলামি মনে হয় রে আরশি? আমার ছোট্ট ছোট্ট পাগলামিগুলো, মনের সুপ্ত অনুভূতিগুলো কি কখনো তোর মনকে স্পর্শ করতে পারেনি? তোর জন্যই যে বাবা মায়ের সাথে চলে না গিয়ে পড়ে আছি এই দেশে, তা কি তুই বুঝিস না? বিকেলে সবাই চলে যাওয়ার কথা বললেও হৃদ যেতে দিচ্ছে না তাদের। প্লিজ ফুপি, আরও একটা দিন থাকো না, প্রয়োজনে কালকে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। কিন্তু আরশি তো জেদ ধরছে, সে চলে যাবে। তো আরে ফুপি, কি বলছো তুমি? এই বাচ্চা একটা মেয়ের কথায় তুমি চলে যাচ্ছ? জেদ ধরতেছে, দুটো থাপ্পড় দিয়ে বসায় রাখলেই তো হয়। বাচ্চাদের আবার শাসন না করলে মাথার আগায় চড়ে বসবে। আমি তো বিয়ে করলে বাচ্চা মেয়েকেই করব, যাতে ন্যাকামো করলেও ধমক দিয়ে বসিয়ে রাখতে পারি। হৃদের কথায় হেসে দিল উপস্থিত সবাই। শুধু রাগে ফুঁসছে আরশি, তাকে বাচ্চা বলে অপমান। আর তোমরা তো জানোই আমি এখানে একা থাকি, বাবা মাও নেই, আর তোমরা তো আমাদের বাবা মায়ের মতোই। কথাটা বলেই আরশির দিকে তাকায় হৃদ। বেচারি কেমন রাগে ফুলছে। প্লিজ ফুপা ফুপি, আর একটা দিন থেকে যাও না তোমরা, প্লিজ থাকো। পরদিন বিদায় নিয়ে চলে গেল সবাই। সকালে রাত অফিসে চলে গেল। আজ আর বৃষ্টির কাছ থেকে বিদায় নিয়ে গেল না সে। মনে হয় অভিমানের পাল্লা এখনো ভারী। শাশুড়ি দুপুরের সব খাবার তৈরি করালো বৃষ্টিকে দিয়ে। রাতের পছন্দের খাবার সব। রান্না শেষে বৃষ্টিকে ফ্রেশ হয়ে তার রুমে যেতে বলল রাত্রি চৌধুরী। শাশুড়ির কথা মতো তার রুমে চলে গেল বৃষ্টি। বৃষ্টিকে ডেকে নিয়ে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিল সে। বৃষ্টিকে নিয়ে খাবারগুলো নিয়ে গাড়িতে তুলে দেয় রাত্রি চৌধুরী। ছোট্ট করে একটা হাসি দিয়ে বলে ওঠে, দেখি এবার আমার রাত কিভাবে রাগ করে থাকে। যেমনটা শিখিয়ে দিয়েছি তেমনটাই বলবে, ঠিক আছে? বৃষ্টি লজ্জা মাখা মুখ নিয়ে সম্মতি জানালো। গাড়ি পৌঁছে গেল রাতের অফিসের সামনে। আগে একবার রুদ্র চৌধুরীর সাথে এসেছিল সে। রাত কোথায় বসে সেটাও তার মুখস্থ। বৃষ্টি খাবার নিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। কেমন যেন লজ্জা ফিল করছে সে। নিশ্চয়ই রাত এখন তাকে এভাবে দেখলে সারপ্রাইজ হয়ে যাবে। বৃষ্টি রাতের নিকটে এসেই নিজেকে একবার দেখে নেয় সে। না, সব ঠিকঠাক। বড় একটা শ্বাস টেনে একটা হাসির রেখা টানে বৃষ্টি। দরজা খুলে ভেতরে ঢুকতেই সবচেয়ে বড় সারপ্রাইজড হয়ে যায় সে নিজেই। খাবারগুলো পড়ে যায় হাত থেকে। হাত পা কাঁপছে তার। কপালে জমা হচ্ছে বিন্দু বিন্দু ঘাম। নিজের চোখকেই যেন বিশ্বাস হচ্ছে না তার। রাতও হতভম্ব হয়ে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। রাতকে এভাবে দেখে হাত পা যেন অবশ হয়ে আসছে বৃষ্টির। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না সে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে, আর সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাতের দিকে। রাতও হতভম্ব হয়ে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। এদিকে তৃষ্ণা এখনো জড়িয়ে ধরে আছে রাতকে। যেন পরিস্থিতির দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। রাতও আজ অবাক চোখে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। মুখে যেন কিছু বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে থেকে মুখ চেপে কান্না করতে করতে সেখান থেকে দৌড়ে চলে যায় বৃষ্টি। রাত তৃষ্ণাকে এক ধাক্কায় নিচে ফেলে দেয়। তৃষ্ণার দিকে রক্তিম চোখে তাকিয়ে ছুট দেয় বৃষ্টির পেছন পেছন। পেছন থেকে অনেকবার ডাকলেও কোনো সাড়া দেয় না বৃষ্টি। নিচে গিয়ে সোজা গাড়িতে উঠে বসে বৃষ্টি। রাত দৌড়ে গিয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে বৃষ্টিকে বলতে থাকে, প্লিজ বৃষ্টি, একবার আমার কথাটা শোনো তুমি। বৃষ্টি শান্তভাবে ড্রাইভারকে বলে ওঠে, ভাইয়া চলেন। গ্লাসটা উঠিয়ে সেখান থেকে চলে গেল বৃষ্টি। দুপুরের উত্তপ্ত রোদে ওখান থেকে কিছুটা দূরে নদীর পাড়ে গিয়ে বসে আছে বৃষ্টি। হালকা মরে যাওয়া ঘাসের ওপর তার ছায়াটা যেন সাদা কাগজে কালো পেন্সিল দিয়ে এঁকে দেওয়া ছায়ার মতো বোঝা যাচ্ছে। এমন রোদ, ছাতি ফাটা রোদ যাকে বলে। নদীর পানিও কমে যাচ্ছে ধীরে ধীরে। শীতেলে হয়তো আরও কমে যাবে। তার জীবনটাও আজ এই নদীর মতন মনে হচ্ছে তার। নদী যেমন বর্ষার পানিতে ভর্তি থাকে, তখন মনে হয় তার সব চাওয়াই আজ পরিপূর্ণ। আবার যখন ঋতু পরিবর্তনে শুকিয়ে যায়, তখন মনে হয় এই প্রশান্তিটা ছিল শুধু কিছু মুহূর্তের জন্য। তেমনই আজ বৃষ্টির জীবনটা। এতদিন ভেবেছিল বর্ষার এই সতেজ নদীটার মতো সচ্ছল, কিন্তু জানতো না এভাবে ঋতু পরিবর্তনের আগেই সেই জোয়ার শুকিয়ে ফাটা মাটিতে রূপ নেবে। কপালের ঘাম বেয়ে মাটিতে পড়ছে তার। পেছন থেকে ড্রাইভার লোকটা বলে ওঠে, আপা চলেন, এভাবে ভর দুপুরে খরা রোদে বসে থাকা ঠিক না। কোনো উত্তর দিল না বৃষ্টি। আশেপাশে পরিবেশটা তার অসহ্য লাগছে। সেখান থেকে উঠে গাড়ি করে সোজা বাড়ি পৌঁছে গেল সে। বাসায় প্রবেশ করে কারোর সাথে কোনো কথা না বলে সোজা রুমে চলে গেল বৃষ্টি। শরীরের ঘামগুলো শুকিয়ে গেছে এতক্ষণে। রাত্রি চৌধুরী সবে খাবার শেষ করে উঠেছে।
হাত ধুয়ে সোজা চলে গেল বৃষ্টির রুমে। তখন বিছানায় বসে বসে কাঁদছিল বৃষ্টি। দরজা খোলা শব্দ পেয়ে ঝটপট চোখের পানি মুছে নিল বৃষ্টি। এমন ভাব ধরে বিছানায় বসলো যাতে কিছুই হয়নি। রাত্রি চৌধুরী তার কাছে এসে বসলো। এত তাড়াতাড়ি চলে এলে? সব ঠিকঠাক আছে তো? মা। পাগলটা কি সারপ্রাইজড হয়নি? বৃষ্টি জোরপূর্বক হাসি দিয়ে আবারও বলে ওঠে, মনে মনে বলতে থাকে, আমি নিজেই তো আজ অনেক বড় সারপ্রাইজড হয়ে গেছি মা। রাত্রি চৌধুরী আবারও হাসি মুখে বলে ওঠে, পাগলটার কি রাগ ভেঙেছে? রাত্রি চৌধুরী হাসির রেখা টেনে বলে ওঠে, আমি জানতাম আমার ছেলেটা আর যাই হোক রাগ করে থাকতে পারবে না। রাত ছোটবেলা থেকেই এমন, যতই রাগ করুক না কেন, হালকা একটু ভালোবাসা আর তার পছন্দের কিছু জিনিস পেলেই রাগটা পানি হয়ে যেত। তুমিও আস্তে আস্তে সব বুঝে যাবে, মিশে যাবে রাতের প্রতিটি শিরার সাথে। এক চাহনি দেখেই বলে দিতে পারবে সে কি চায়। জানি না আর কতদিন এভাবে থাকবো। একটাই ছেলে আমার, এই শেষ বয়সও নাতি নাতনি নিয়ে খেলা, সব দাদা দাদিরই শখ। জানি না আমাদের সেই শখটা পূরণ হবে কিনা। জানি না কবে এই ছোট্ট ঘরটায় ছোট্ট ছোট্ট পায়ে দৌড়াদৌড়ি করবে। দয়া করি দিনটা যেন খুব তাড়াতাড়ি আসে আর তুমি অনেক সুখী হবে মা। শুধু আমার পাগল ছেলেটাকে সামলে রেখো, যদি কখনো আমরা হারিয়ে যাই। তো খেয়েছো? আপনার ছেলের সাথেই খেয়ে নিয়েছি। বৃষ্টি যদিও খায়নি, তবুও মিথ্যা বলছে শাশুড়িকে। তার এখন কিছুই খেতে ইচ্ছে করছে না, আশেপাশে কিছুই ভালো লাগছে না। চারপাশটায় মনে হয় অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। মিথ্যা না বললে রাত্রি চৌধুরী খাইয়ে ছাড়তো তাকে। মাঝে মাঝে খুব লোভ হয় বৃষ্টির, এমন একটা ফ্যামিলিকে খুব আপন করে পেতে। আচ্ছা, সে কি এই ফ্যামিলির আপন কেউ? সেখানে আর না থেকে ওয়াশরুমে ঢুকে পড়ল বৃষ্টি। পুরো গতিতে শাওয়ার অন করে ফ্লোরে বসে পড়ে সে। চোখে বারবার ভেসে উঠছে তৃষ্ণা আর রাতের দৃশ্যটা। নিশ্চুপ হয়ে কান্না করছে সে। কেন হচ্ছে তার সাথে এমন? অপ্রাপ্ত বয়সে বিয়েটা হলো তার, তাও আবার অন্যরকমভাবে। ছিল না কোনো প্রস্তুতি। পরিবার একটিবার জানতে চাইল না তারও কোনো মনের মানুষ আছে নাকি। কিছুই জিজ্ঞেস করেনি তাকে, শুধু মান সম্মান বাঁচাতে তার সম্মতি নিয়ে বউ সাজিয়ে পাঠিয়ে দিয়েছে এই বাড়ি। মাত্র কয়েকদিনের কেয়ারে কিচ্ছু ভুলে যায়নি সে। বাসর রাতেও সেই ফিনফিনের রূপের কাঁপিয়ে তোলা থাপ্পড়টা ভুলেনি। গাল ফুলে গিয়েছিল সেদিন, দুদিন ব্যথা ছিল গালে, কিচ্ছু ভুলেনি। হ্যাঁ, ভুলে যেতে চেয়েছে তার সাথে কি হয়েছে। মনে রাখলে তো সব আবার আগের মতো ফিরে পাওয়া যাবে না। এতদিনে রাতকে দেখে একটু হলেও ভালোবাসা সৃষ্টি হয়েছিল মনে। চেয়েছিল সব ভুলে নতুন করে জীবন শুরু করবে সে। কিন্তু এভাবেই কি সব শুরু করা যায়? সব সহ্য করে কি পড়ে থাকা যায়? কেন তার জীবনটা বারবার ঘুষিয়ে তুলতে চাইলো এমন এলোমেলো হয়ে যাচ্ছে? কেন কেন কেন? এটাই প্রশ্ন বৃষ্টির। কান্নার গতিটা এবার আরও বেড়ে গেল বৃষ্টির। চিৎকার দিয়ে কাঁদছে সে। সবেমাত্র ইন্টার শেষ করে অনার্সে 1 বছর পার হলো। এর মাঝে এত কিছু ঘটে গেল তার সাথে। এত চাপ সহ্য করার ক্ষমতা কি আছে তার? কম বয়সী মেয়েদের ধৈর্যটাও এতটা শক্ত না। কিছু চেয়ে না পেলেও অভিমান ভর করে মনে। আর সেই বয়সেই সে একটা পরিবারকে ঘুচিয়ে তোলার দায়িত্ব নিয়েছে। নিজের সব ইচ্ছা বিসর্জন দিয়ে হলেও চেষ্টা করে যাচ্ছে সে। তারও কি অন্য 8-10টা মেয়ের মতো স্বামীর ভালোবাসা নিয়ে সংসার ঘুচিয়ে তুলতে ইচ্ছে করে না? আর তা না হয়ে এই বয়সেই নিজের স্বামীর বুকে দেখেছে অন্য একটা মেয়েকে। এর চাইতে আনন্দের মুহূর্ত আর কী বা হতে পারে? কেন তার সাথে এমন হচ্ছে বারবার? কেন কেন কেন? এইসব কেনর উত্তর সে আজ পেতে চায়। এসব ভাবতে ভাবতে শুধু বেড়ে চলছে কান্নার গতি। আর তা 4 দেয়ালের মাঝেই সীমাবদ্ধ। ঘণ্টাখানেক পর দরজার আওয়াজ পেতেই চেঞ্জ হয়ে বাইরে আসে বৃষ্টি। রাতকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে সে। রাত পেছন থেকে বৃষ্টির হাতটা ধরে টান দিয়ে মিশিয়ে নেয় তার সাথে। ছাড়ুন প্লিজ, অস্বস্তি লাগছে আমার। আমি টাচ করলে তোমার অস্বস্তি লাগে? লাগে, এখন সব লাগে। ছাড়ুন আমায়। আগে আমার পুরো কথাটা শোনো তুমি, তারপর তুমি যা ইচ্ছে তাই করো। কি শোনাবেন আপনি? যে ওই মেয়েটার সাথে আপনার সম্পর্ক আছে তা আমাকে জানাতে মনে নেই, তাই তো? আমি আপনার কাছ থেকে কোনো কিছুরই জবাবদিহি চাইছি না। সো আপনার জবাবদিহিতার প্রয়োজন নেই। আর আমি বা আপনাকে, শুধু নামেই মাত্র সম্পর্কটা। আর আমাদের মাঝেও কি এমন কিছু হয়েছে যার কারণে আমি কষ্ট পাবো? নয়। যে আমার ইমোশন বোঝে না তার জন্য কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। আর অন্য মেয়ের সাথে প্রেম করুন, ফুর্তি করুন, যাই করুন, কিছুই মনে করব না আমি। দিনের পর দিন অন্য মেয়ের সাথে ফুর্তি করে
আমার কাছে ভালো সাজার কোনো প্রয়োজন নেই। ঠাস করে উঠল। বৃষ্টির গালে আচমকা একটা থাপ্পড় বসিয়ে দেয় রাত। ছলছল দৃষ্টিতে রাতের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে বৃষ্টি। অন্য একটা মেয়ের জন্য আজ আমার গায়ে হাত তুলল রাত, এটাই বুঝি আমার ভাগ্য। রাগের বশে হঠাৎ কি করে ফেলল তা নিয়েও আফসোস শুরু হয়ে গেল রাতের। বৃষ্টি দৌড়ে সেখান থেকে প্রস্থান করায় ফ্যালফ্যালভাবে চেয়ে আছে রাত। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেও ঢুকে যায় ওয়াশরুমে। রাতের ব্যাগটা এখনও সোফায় পড়ে আছে। ব্যাগের ভেতর থেকে কিছু একটা বাইরে বের হয়ে আছে। এগিয়ে গিয়ে ব্যাগটা হাতে নিয়েই রাগটা ঘৃণায় পরিণত হতে থাকে। ব্যাগ থেকে বেরিয়ে এলো মেয়েদের একটা ছোট্ট কাপড়। সি, এতটা নিচে নেমে গেছে রাত। নিচে গিয়ে টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে নিল বৃষ্টি। তবুও যেন উত্তেজনা কমছে না তার। হাতে থাকা গ্লাসটা জোরে ছুঁড়ে মারে ফ্লোরে। কাঁচ ভাঙার শব্দে রুম থেকে বেরিয়ে আসে রুদ্র চৌধুরী। কি ব্যাপার, তোমায় এমন দেখাচ্ছে কেন? রাত কি কিছু করেছে? না বাবা, এমনি পানি খাওয়ার সময় গ্লাসটা পড়ে গেছে। তোমার কিছু হয়নি তো? না বাবা। রুদ্র চৌধুরী একটু জোরে বলে ওঠে। ওই চৈতি, কোথায় তুই? এখানে এসে কাজগুলো পরিষ্কার করে দে তো। না বাবা, আমি করে নিচ্ছি, সমস্যা নেই। সন্ধ্যার পর রুদ্র চৌধুরীকে বলে নিজের বাড়ি চলে এলো বৃষ্টি। আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকতে ইচ্ছে করছে না তার। এতদিন ধরে তৈরি হওয়া স্বপ্নটা আজ দুই ভাগে বিভক্ত। আজ রাতের চরিত্রে সত্যি হতভাগ বৃষ্টি। রাতের মতো ছেলে যে এতটা নিচে নেমে যাবে তা ভাবতেও পারেনি সে। ওই বাড়িতে আর ফিরবে না বলে সিদ্ধান্ত নিল বৃষ্টি। বাড়িতে এসে কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় বৃষ্টির মা। বৃষ্টিকে জড়িয়ে একটা হাসি দেয় সে। কাঁধে হাত রেখে ঘরে নিয়ে যায় তাকে। আসতে কোনো সমস্যা হয়নি তো তোর? না মা। আর তুই একা কেন, জামাই আসেনি? মা প্লিজ, এত প্রশ্নের উত্তর দিতে ভালো লাগে না। এক গ্লাস শরবত দাও তো মা, খুব গরম লাগছে। বৃষ্টির মা একটা দীর্ঘশ্বাস ফেলল। হয়তো বুঝে গেছে মেয়ের এমন কথা ফেরানোর কারণটা। একজন মায়ের কাছে যে সন্তানের কিছু লুকানোটা কষ্টের, তার একটা প্রমাণ হয়তো বৃষ্টির মাই। তুই বস, আমি এক্ষুনি আসছি। সোফায় ধপাস করে বসে মাথায় হাত দিয়ে বসে আছে বৃষ্টি। সামনে আসা চুলগুলো কানের পেছনে পার করে সোফায় হেলান দিয়ে মুখটা উপর করে বসে আছে বৃষ্টি। এক অদৃশ্য আগুনের শিখায় ভেতরটার সব পুড়ে যাচ্ছে তার। সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে অন্তরে। অন্তর দহনে শেষ হয়ে যাচ্ছে আজ। কিছুক্ষণ পর মায়ের ডাকে ঠিক হয়ে বসে বৃষ্টি। শরবতের গ্লাসটা হাতে নিয়ে গ্লাসে চুমুক দেয় সে। সামনে থাকা অন্য কোনো খাবারই হাত দেয়নি সে। শরবতটুকু খেয়ে আর কিছু না বলেই রুমে চলে যায় বৃষ্টি। ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে খাটে লম্বা হয়ে শুয়ে থাকে বৃষ্টি। আজ চোখে একটুও পানি নেই বৃষ্টির। হয়তো আজ চোখের জলও বন্দি হয়ে গেছে মনের কোণে এক বন্দি দরজার ঘরে। এই সন্ধ্যার পর সময়টায় বৃষ্টির সবচেয়ে ফেভারিট একটা খাবার ছিল চিপস ভাজা। এক প্লেট চিপস ভেজে পড়তে পড়তে খেত সে। চিপস ভেজে বৃষ্টির পাশে এসে বসে তার মা। কিরে মা, শরীর খারাপ? না মা, এমনি শুয়ে আছি। কিছু বলবে? এই নে চিপস খা। না মা, ইচ্ছে করতেছে না এখন। আরে খেয়ে দেখ, একসময় এটা তোর এই সন্ধ্যায় পছন্দের খাবার ছিল। পছন্দের তো অনেক কিছুই ছিল মা, সময়ের সাথে সাথে সব কিছুই বদলে গেছে। বাবা কখন আসবে মা? চলে আসবে একটু পর। আর তোর সাথে আমার কিছু কথা আছে। মা বলো। বিয়ের আগের আমার সেই বৃষ্টি আর এখনকার বৃষ্টির মাঝে যেন আকাশ পাতাল তফাৎ খুঁজে পাই আমি। সত্যি তুই সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছিস মা। তুই ওই বাড়িতে ঠিক আছিস তো? এত কম বয়সে আমরা তোর মাথায় গোটা একটা সংসারের ভার চাপিয়ে দিয়েছি। আমরা মা বাবা হিসেবে সত্যি অনেক স্বার্থপর। সমস্যা হলে বল, আজই তোর বাবার সাথে কথা বলে ফাইনাল সিদ্ধান্তে পৌঁছাবো আমরা। তোকে আর ওই বাড়িতে যেতে হবে না। আবার আগের মতো জীবনযাপন করতে পারবি তুই। সব আগের মতো হয়ে যাবে আবার। চাইলে কি আবার আগের জীবনে ফিরে যাওয়া যাবে কি মা? এই দুই চোখ যা দেখলো, এই হৃদয় যে অনুভব করলো, তা তো আর চাইলেও মুছে ফেলতে পারি না মা। ভুলতে পারবো কি জীবনে ঘটে যাওয়া মুহূর্তগুলো? সব স্মৃতির দেয়াল হয়ে বারবার আমার চলতি পথে বাধা হয়ে দাঁড়াবে। এখন তুই কি চাস মা? তুই যে চাইবি তাই আমরা করব। মান সম্মান বাঁচাতে তোর সাথে অনেক স্বার্থপরতার পরিচয় দিয়ে ফেলেছি আমরা। আমরা চাইলেও তোকে আর আগের জীবনে ফিরিয়ে দিতে পারবো না। এখন তোর মনের অবস্থাটাও বোঝা মুশকিল। তুই কি সত্যি ঠিক আছিস রে মা? এবার মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল বৃষ্টি। সকালে ঘুম থেকে উঠে দেখে রাতের অনেকগুলো মিসড কল। ফোনটা হাতে নিয়ে অফ করে ফেলল বৃষ্টি। হয়তো এরপর রাত আরও ফোন দিবে আর রাতের সাথে কথা বলার ইচ্ছে নেই আমার। চায়ের কাপে পুনরায় চুমুক দিতেই
টেবিলে থাকা ফোনটা বেজে উঠল। বৃষ্টি শিওর যে এখন নিশ্চয়ই রাতেই ফোন দিয়েছে। বাবা একটু আগে নাস্তা শেষ করে চলে গিয়েছে, আর সে এখনও টেবিলে বসে। মাও রান্নাঘরে সব গোছাচ্ছে। ফোনটা হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার। মাকে কয়েকবার ডাক দিয়ে ফোনটা রিসিভ করে নিল সে। হ্যালো, কে বলছেন? আর যেই বলে থাকুন, দেখছেন না ফোন ধরছি না, আর বন্ধ করে রেখেছি। এখন মায়ের মোবাইলে ফোন দিয়ে কেন বিরক্ত করছেন? শুনুন, আপনার সাথে সংসার করার সব ইচ্ছে মরে গেছে আমার। থাকেন আপনি ওই তৃষ্ণাকে নিয়ে, আর আমি ওই বাড়িতে যাচ্ছি না। সো ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? এটুকু বলেই থেমে গেল বৃষ্টি। অপেক্ষা করতে থাকে রিপ্লাইয়ের জন্য, কিন্তু ওপাশ থেকে ভেসে আসলো একটা মেয়েলি কণ্ঠ। বৃষ্টি, সরি, একজনের উপর রাগ করে হয়তো ভুল করে আপনাকে ঝেড়েছি। কে বলছেন? বৃষ্টি, আমি চিনতে পারছিস না? চেনা চেনা মনে হচ্ছে, বাট চিনতে পারছি না। পরিচয়টা দিলে খুশি হতাম। বৃষ্টি, আমি বর্ষা। এবার থমকে গেল বৃষ্টির কণ্ঠস্বর। বাকরুদ্ধ হয়ে গেছে সে। সব কিছু এইভাবে গোলমাল করে দিয়ে আজ এতদিন পর হঠাৎ পরিবারের কথা মনে হলো তার। বৃষ্টির নীরবতা ভাঙল বর্ষার ডাকে। কিছু বলছিস না যে? এখনো রাগ করে আসিস আমার ওপর? এমন কেন করলি আপু? ছোটবেলা থেকে তোর সব কিছু আমি সামাল দিতাম, তোকে কত ভালোবাসতাম, আর সেই তুই আমাকে এই প্রতিদান দিলি? বৃষ্টি, আমি মানছি আমি ভুল করেছি, আর আমি চাই সেই ভুলটা শুধরে নিতে। আমি জানি রাত তোকে এখনো স্ত্রী হিসেবে গ্রহণ করেনি। দেখ, চাইলেই সব আবার আগের মতো হওয়া সম্ভব। আপু, তুই কি আর কিছু বলবি? না হলে আমি ফোন রাখতাম। জানি তুই আমার উপর এখনও রেগে আসিস। বাবা মা কেমন আছে? আছে, যেমন রেখে গিয়েছিলে তার চেয়ে অনেক ভালো। আব্বু আম্মু কি এখনও আমার উপর রাগ করে আছে? না, তারা এখন তোকে চুমু দিয়ে বরণ করার জন্য লাল গালিসা বিছিয়ে ফুলের ভাণ্ডার নিয়ে বসে আছে। আর কিছু না বলেই ফোন কেটে দিল বৃষ্টি। বর্ষার সাথে যতই কথা বলছে ততই একটা চরম পর্যায়ে চলে যাচ্ছে বৃষ্টির। আরেকটু হলে হয়তো মায়ের ফোনটা এখনই আছড়ে টুকরো টুকরো করে ফেলত। সন্ধ্যায় কলিং বেলের আওয়াজে দরজা খুলে বৃষ্টির মা। দরজা খুলে রাতকে দেখেই অবাকের চরম সীমানায় সে। রাত যে এই বাড়িতে এলো তা বিশ্বাসই হচ্ছে না তার, কারণ রাত সবার মুখের উপরেই বলে দিয়েছিল তার পা কখনোই ঘর দরজার সামনে পড়বে না। কিন্তু আজ রাত এখানে, তাই একটু অবাক হলো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো বাবা? জি মা, ভালো আছি আলহামদুলিল্লাহ। আসো, ভেতরে আসো। ভেতরে এসে সোফায় গিয়ে বসলো রাত। বৃষ্টি রাতকে দেখে পুরোপুরি অবাক। রাতের সামনে আসলো না, সে নিজের রুমে গিয়ে বসে আছে। কিছুক্ষণ পর রুমে আসলো রাত। দেখে বৃষ্টি বিছানায় বসে বসে কাঁদছে। রাত গিয়ে তার কাছে বসতেই সিটকে দূরে সরে যায় সে। বৃষ্টি রাতের এক হাত ধরে টেনে খাট থেকে নামিয়ে নিচে দাঁড় করায়। শোনো, আজ আমি এখানে তোমার কোনো কথাই শুনতে আসিনি, আর না তোমাকে কোনো কথা শোনাতে। আমি জানি আমি কিছু বলতে চাইলেও তুমি এখন শুনবে না, তাই তোমাকে কিছু বলবো না, শুধু আমি দেখাবো। কাপড় চোপড় সব চেঞ্জ করে নাও আর চলো আমার সাথে। কি ভেবেছেনটা কি আপনি? আমায় খেলার পুতুলের মতো নাচাবেন আর আমি নাচবো? আমি অতটা বোকা নই। আমি কোথাও যাচ্ছি না এখন। দেখো বৃষ্টি, তোমাকে প্রথমেই বলেছি আমি কিছু শুনতে চাই না, আর আমি এত কথাও পছন্দ করি না। তুমি শুধু আমার ভালো রূপটাই দেখেছো। আমি চাই না এখানে আমার খারাপ রূপটা তোমার সামনে প্রকাশ পাক। সো কথা না বাড়িয়ে রেডি হয়ে নাও। নিচে গিয়ে দেখে বৃষ্টির মা আর কাজের মেয়েটা কান্না করছে। চলে যেতে চাইলেও বৃষ্টির মা বাবা খাওয়ার আগে যেতে দেয়নি তাদের। রাত আসার কিছুক্ষণ পরেই বৃষ্টির বাবা এসেছে। সকলের কাছ থেকে বিদায় নিয়ে বৃষ্টির হাতটা ধরে বেরিয়ে গেল রাত। বৃষ্টি আজ আর কিছু বলছে না, শুধু রোবটের মতো সোজা হয়ে রাতের সাথে হাঁটছে। রাত তখন গভীর, প্রায় 12টা বেজে গেছে। বৃষ্টিকে হাত ধরে হ্যাঁচকা টানে কোলে বসিয়ে নেয় রাত। সামনে ল্যাপটপ ওপেন করে বৃষ্টিকে বলে ওঠে, চুপচাপ দেখতে থাকো। আমায় সন্দেহ করো তাই না? দেখো ওই দিনে সিসিটিভি ফুটেজ। ভিডিও ওপেন করে সামনে রেখে দিল রাত, আর এক হাত দিয়ে বৃষ্টির কোমরটা শক্ত করে জড়িয়ে নিল যাতে উঠে যেতে না পারে। ভিডিও চলছে। দেখে রাত বসে বসে ল্যাপটপে কি যেন করছে। তখনই রুমে কেউ একজন ঢুকলো। হ্যাঁ তৃষ্ণা। কথার এক ফাঁকে রাত উঠে তৃষ্ণার সামনে গিয়ে কি যেন বোঝাচ্ছে তাকে। দেখে বোঝা যাচ্ছে হয়তো রাত খুব রেগে আছে। এর মাঝেই দরজা ঠেলে বৃষ্টি ভেতরে প্রবেশ করতেই তৃষ্ণা হুট করে কিছু না বলেই জড়িয়ে ধরে রাতকে। তাদের এমন অবস্থা দেখে সেখান থেকে বেরিয়ে গেল বৃষ্টি। তখনই তৃষ্ণাকে ধাক্কা দিয়ে দাঁত মুখ খিঁচকে তৃষ্ণার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় রাত। তারপর সেও ছুটে চলে বৃষ্টির পিছন পিছন। থাপ্পড় খেয়ে ফ্লোরে ছিটকে পড়ে তৃষ্ণা।
কিছুক্ষণ ওভাবে থেকেই হুট করে উঠেই নিজের জামাটা খুলে নেয় সে। তৃষ্ণা ছোট জামাটা খুলতেই বৃষ্টি ঘুরে রাতের চোখ হাত দিয়ে চেপে ধরে। রাত মুচকি হেসে বলে ওঠে, আমায় না হয় কিছুক্ষণের জন্য অন্ধ বানিয়ে দিলে, কিন্তু তুমি দেখো আমার দোষটা কোথায় ছিল। এখন হয়তো তোমার সন্দেহটা দূর হবে। বৃষ্টি আঁট চোখে ল্যাপটপের দিকে তাকাতেই দেখে তৃষ্ণা ছোট কাপড়টা রাতের ব্যাগে ঢুকিয়ে দিল, তারপর জামা পরে সেখান থেকে বেরিয়ে গেল। এবার রাতের চোখ ছাড়ল বৃষ্টি। রাত আবার বলে ওঠে, এবার কি আমার চরিত্র নিয়ে তোমার কোনো সন্দেহ আছে? বৃষ্টি একবার লুকোচুরি দৃষ্টিতে রাতের দিকে পিটপিট করে তাকিয়ে আবার লজ্জা ভঙ্গিতে চোখ নামিয়ে ফেলল।